আপনারা যদি কখনো কারোর থেকে কোনো টাকা পয়সা ধার নিয়ে থাকেন এবং তাকে যদি এটা প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে সেই টাকা পয়সা আপনি তাকে ফেরত দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সেই কাজটা করা উচিত এবং সেই কথা রাখা উচিত। বা ধরুন আপনি কোনো একটা মানুষকে কোনো একটা বিশেষ সময় হয়তো তাকে কোনো একটা বিষয়ে কথা বলেছিলেন বা তাকে কোনো কথা দিয়েছিলেন, কিন্তু যদি দেখা যায় যে আপনি ইচ্ছাকৃতভাবে সেই কথা রাখলেন না বা আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিও রক্ষা করলেন না, তাহলে কিন্তু আপনার জীবনে ভয়ঙ্কর কোনো সময় নেমে আসতেই পারে। আর আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে এমন অনেক মানুষ থাকে যারা সময় বিশেষে হয়তো অনেক কিছু বলে ফেলে, অনেকের থেকে হয়তো অনেক কিছু সাহায্য নিয়ে ফেলে, টাকা ধার করে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে সেই মানুষটা বেমালুম সব কিছু ভুলে যায়। বা তাদের যদি মনেও আসে, তারা এটা প্রয়োজনই মনে করে না যে তারা তাদের কথা রাখবে বা তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করবে। তো এই রকম মানুষের পরিণতি কিন্তু খুব একটা ভালো হয় না। তো আজকের ঘটনাটাই সেই ব্যাপারটাকে কেন্দ্র করেই। তো আমি সকলকে বলবো, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভালো লাগবে এবং আজকের এই ঘটনাটা কিন্তু খুব বাস্তবধর্মী একটা ঘটনা। এবং পুরো ঘটনাটা শুনলে আপনারা জানতে পারবেন যে অনেক বিষয়কে অনেক মানুষ অনেক খুব স্বাভাবিকভাবে খুব সহজভাবে নেয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু অনেক বড় আকার ধারণ করে। কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা রেশমি ইমেল করে পাঠিয়েছে। ও ঘটনাটা লিখেছে এবং রিকোয়েস্ট করেছে যেন পুরো ঘটনাটা পড়ে আমি নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা আপনাদের সামনে বলি। এবং আজকের যেটা আমি বিষয়টা বলবো সেটা কিন্তু ওরই একজন খুব ভালো এক কাছের বান্ধবীর জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি প্রথমেই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও কিন্তু আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো রেশমির ছোটবেলা থেকে খুব ভালো বান্ধবী হচ্ছে শিল্পী। এই রেশমি আর শিল্পী দুজনে কিন্তু একদম 3.5 বছর বয়স থেকে একই প্লে স্কুলে পড়াশুনো করে। তো সেই জন্যই ছোটোবেলা থেকে রেশমি শিল্পীকে খুব ভালো মতো চেনে এবং ওরা প্রাইমারি স্কুলের পরে যে হাই স্কুলে যায় সেটাও কিন্তু ওরা একসাথেই একটা স্কুলে ভর্তি হয়। তো বুঝতেই পারছেন যে দুজনের মধ্যে বন্ধুত্বটা কতটা বেশি ছিল। এবং ছোটোবেলা থেকেই রেশমিও শিল্পীর সাথে সব শেয়ার করতো, আর শিল্পীও কিন্তু রেশমির সাথে সব কিছু সব কথাবার্তা শেয়ার করত। এবার ঘটনাটা যখন ঘটে সেই সময় রেশমি এবং শিল্পী দুজনেই কিন্তু ক্লাস 3তে পড়ে। এবার ওদের যে স্কুলটা ছিল সেই স্কুলটার মানে গেটটা একটা বিশাল গেট ছিল। এবার সেই গেটের পরে মাঠ রয়েছে এবং তার পাশে স্কুলের সব বিল্ডিংগুলো আশপাশ দিয়ে রয়েছে। এবার রোজই শিল্পীকে ওর বাড়ি থেকে ওর বাবা হোক মা হোক কেউ ছাড়তে যেত, আর রেশমিকে ওর বাবা মা কেউ একজন স্কুলে ড্রপ করতে আসতো। এবার এই যে স্কুলের গেটে ওকে ড্রপ করতো, মানে সমস্ত স্টুডেন্টদেরকেই স্কুলের গেটে ড্রপ করা হতো। এবার তারপর একটা মাঠ মতো জায়গা ছিল এবং সেই মাঠটাকে কেন্দ্র করে গোল করে বিভিন্ন ক্লাসরুমগুলো ছিল। এবার সেদিনকে শিল্পী যেরকম আর কি স্কুলে ওর মা বা বাবা কেউ একজন ড্রপ করে দিয়েছে, এবার ও ব্যাগ নিয়ে মানে ভিতরের ওই মাঠের ওই জায়গাটুকু ক্রস করে ও ক্লাসে ঢুকবে।
এবার সেইখানে মানে ওই জায়গাটার মধ্যে কিন্তু স্কুলের স্টাফ এবং স্টুডেন্ট ছাড়া বা টিচার ছাড়া ওই জায়গাটায় কিন্তু মানে কারোর স্কুলের গেট পেরোনোর কারোর কোনো পারমিশন ছিল না। মানে ওই জায়গাটায় কোনো বাইরের লোক আসে না বা আসার কথাও নয়। এবার রোজই সেমভাবে রেশমি এবং শিল্পী মানে স্কুল থেকে মানে বাড়ি থেকে স্কুলে আসে, এবং যখন স্কুলও ছুটি হয় বাড়ির লোকেরা ওই গেটের বাইরে দাঁড়ায়, তারপরে যে যার ছেলেমেয়েকে নিয়ে বাড়ি চলে যায়। রোজই এরকমভাবেই সব কিছু হয়। তো একদিন হঠাৎ করে শিল্পী ওরকমই ওর বাবা মা কেউ একজন ওকে ড্রপ করেছে। এবার ও ওখান দিয়ে পিঠে ব্যাগ করে ও ওই মাঠের জায়গাটাকে পেরিয়ে ও ক্লাসরুমে ঢুকতে যাবে। এবার সেই সময় হঠাৎ করেই একটা লোককে ও দেখে। দেখুন, ও ক্লাস 1 থেকে ওই স্কুলে পড়ছে, ওই স্কুলের টিচার বলুন বা যারা নন টিচিং স্টাফ আছে সবাইকেই ও চেনে। ও দেখে একটা লোক, যে লোকটা হচ্ছে একদম কঙ্কালসার তার চেহারা, ঠিক আছে, একটা কঙ্কালসার চেহারা, এবং লোকটা অদ্ভুত রকমের একটা ভয়াল মুখ করে শিল্পীর দিকে তাকিয়ে আছে। এবার শিল্পীর তো খুব অবাক লাগে, আর ক্লাস 3 এর বাচ্চা, বুঝতেই পারছেন, যথেষ্ট ছোট। তো ওকে দেখে না একটু ভয় পায়। আর লোকটার নাকি মানে যে মুখভঙ্গিমা ছিল সেটাও খুব ভয়ঙ্কর টাইপের ছিল, আর খুব রোগা একদম কঙ্কালসার চেহারা। তো ওর দিকে খুব খটোমটো করে তাকিয়েছে এবং ও একটু ভয় পেয়ে গেছে, এবং ভয় পেয়ে গিয়ে ও দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেছে। এবার বাচ্চা মানুষ, সারাদিন ক্লাস করেছে, তো ভুলে গেছে। এবার পরের দিন আবার ও সেম জিনিসটা দেখে, যে ওকে ওর বাড়ি থেকে স্কুলের সামনে ড্রপ করে, ও গেট দিয়ে ঢোকে, এবং আগের দিনও যেখানে ওই লোকটাকে দেখেছিল ঠিক মানে এই দিনও লোকটা ঠিক সেই জায়গায় শুধুমাত্র শিল্পীর দিকেই তাকিয়ে রয়েছে, এবং ওর দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছে যেটা দেখে মনে হচ্ছে ওর উপরে খুব রাগ আছে, এবং মনে হচ্ছে যেন লোকটাকে কিছু বলতে চাইছে। কিন্তু ও ছোট মানুষ, আবারও সেদিন দেখে ও খুব ভয় পেয়েছে। ভয় পেয়ে ও আবার দৌড়ে উল্টো দিক থেকে চলে গেছে ক্লাসে। এবার দেখুন, প্রথম যেদিন এই ঘটনাটা শিল্পীর সাথে ঘটে সেদিন ওর একটু অড লেগেছিল, ভয়ও পেয়েছিল, কিন্তু ছোট মানুষ, বাচ্চা মানুষ, ও ক্লাসে গিয়ে সব ছেলেমেয়েদের মাঝখানে গিয়ে আবার ভুলে গেছিল। কিন্তু এই দ্বিতীয় দিন যখন শিল্পী ওই লোকটাকে দেখলো, ওর না ভীষণ ভয় লাগে, মানে খুব ভয় পেয়ে যায় ও লোকটাকে দেখে। এবার ও কী করেছে, যেহেতু রেশমি ওর একদম বেস্ট ফ্রেন্ড ছিল, তো ওকে বলে যে ওইদিকে না একটা লোক দাঁড়িয়ে আছে কীরকম ভয়ের মতো, লোকটাকে তো আগে কখনো স্কুলে দেখিনি, তুই দেখেছিস লোকটাকে, কি ভয় ভয় লাগছে না দেখে? তো রেশমি বলছে, কোথায় লোক? তো রেশমি ছোটোবেলা থেকেই মানে একটু ডাকাবুকো টাইপের, একটু সাহসী মেয়ে। তো যখন ওর বেস্ট ফ্রেন্ড ওকে বলছে যে ওখানে ওদিকে একটা ওরকম লোক দাঁড়িয়ে আছে, তো ও না প্রথমে ভয় পায়নি, শুনেছে কি ভয় পাবে। তো শিল্পী বলেছে, ওই দেখ ওই লোকটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমার খুব ভয় লাগছে, আমি যাবো না। তো রেশমি বলছে, আয় না দেখি। তো শিল্পী কিছুতেই আসবে না। তো রেশমি তখন বলছে, ঠিক আছে তুই ক্লাসে থাক, আমি দেখছি। তখন ওদের ক্লাস শুরু হয়নি। এবার শিল্পী যেখানটায় লোকটাকে দেখেছে সেই জায়গাটায় রেশমি ছুটে আসে, এবার সে কিন্তু ওখানেও কাউকে দেখতে পায় না। এবার রেশমি বলছে, কোথায়, কোনো লোক তো এখানে নেই। তো শিল্পী বলছে, আছে ওখানে, আমি একটু আগেও দেখেছি। তখন বলছে, কোথায় আছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এবার রেশমি কি করেছে, জোর করে শিল্পীকে হাত ধরে টেনে নিয়ে বলছে, আমি আছি, তুই চ। তো ওখানে কি উকি মারছে। এবার উকিটা যেই মেরেছে ক্লাস থেকে একটু বেরিয়ে সামনে গিয়ে, শিল্পী খুব ভয় পেয়ে গেছে। বলছে, লোকটা এখনো আমার দিকে কিভাবে তাকিয়ে রয়েছে, আমার খুব ভয় লাগছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, যেইখানে লোকটা দাঁড়িয়ে আছে, যেখানে ওই লোকটার ওই মুখভঙ্গি দেখে শিল্পী খুব ভয় পাচ্ছে, রেশমি সেই লোকটাকে দেখতেই পাচ্ছে না। ভাবুন। তো রেশমি তো বুঝতে পারছে না যে ওর বান্ধবী কী দেখে এত ভয় পাচ্ছে। তো তখন শিল্পী বলছে, ওই তো লোকটা দাঁড়িয়ে আছে, তুই দেখতে পাচ্ছিস না কীভাবে তাকিয়ে আছে আমাদের দিকে? তখন বলছে, না কোনো লোক তো এখানে নেই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আর তুই যে লোকটার কথা বলছিস, তো সেরকম কোনো লোক তো এখানে নেই। তো শিল্পী তো কিছুতেই বিশ্বাস করছে না, মানে ও দেখতে পাচ্ছে কিন্তু রেশমি দেখতে পাচ্ছে না। এবার রেশমির তো খুব অবাক লেগেছে, আর রেশমি ছোটোবেলা থেকেই মানে খুব লজিক্যাল আর কি। এবার ও ভাবছে যে আরে কিছু একটা আছে, আমি দেখতে পাচ্ছি না। ও কী করেছে, ওদেরই ক্লাসের আর একটা বাচ্চা ছেলে যাচ্ছিল, তাকে বলছে, তুই কি ওখানে কোনো লোক দেখতে পাচ্ছিস? ছেলেটা বলছে, না কোনো লোক তো নেই। তো রেশমি বলছে, দেখ কোনো লোক নেই, আর তুই বলছিস ওখানে লোক দাঁড়িয়ে আছে। যাই হোক, তো এইসব বলে ওরা আবার ওদের ক্লাস শুরু, ওরা ক্লাসে ঢুকে পড়ে।
এবার দেখুন, দুটো বাচ্চা মেয়ের মধ্যে এই কথাগুলো হচ্ছে। এবার এই ব্যাপারটার কতটা সিরিয়াসনেস আছে বা কেন শিল্পী দেখতে পাচ্ছে রেশমি দেখতে পাচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ওরা খুব একটা যে মাথা খাটায় তা নয়। আবার ক্লাস শুরু হয়, ওরা ক্লাসের মধ্যে বিজি হয়ে যায়, মন ডাইভার্ট হয়ে যায়, ফলে এই ব্যাপারটা ওখানে থেমে যায়। কিন্তু ঘটনা যেটা রয়ে যায় সেটা হচ্ছে, প্রত্যেক দিন শিল্পী যখনই স্কুলে ঢুকতো তখনই কিন্তু এই লোকটাকে দেখতো। এবং তারপরেও যদিও স্কুলের হয়তো একটা ক্লাস হয়ে গেল, তারপরে হয়তো একটুখানি মানে উঁকি মারতো, তাহলেও কিন্তু লোকটাকেও দেখতে পেতো। কিন্তু টিফিন যে সময়টা হতো ওদের, লাঞ্চ ব্রেক যে সময়টা হতো, সেই সময় কিন্তু আবার লোকটাকে দেখতে পেতো না। ওই যখন ও সকালের দিকে স্কুলে ঢুকতো সেই সময় শুধুমাত্র লোকটা থাকতো। এবার শিল্পী তো রেশমিকে দু একবার বলেছে কথাটা, কিন্তু সত্যি সত্যি রেশমি কিছু দেখতে পায়নি। এবং ওদের ক্লাসের আর একটা ছেলেকে ডেকে রেশমি দেখায়, সেও কিছু দেখতে পায়নি। এবার এদের বয়সটা যেহেতু এতটা কম, ও না মাথায় ব্যাপারটাকে নিতে পারেনি যে কেন এটা হচ্ছে, যে কোনো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ওরা দেখতে পাচ্ছে না। এটার পিছনের লজিকটা কিন্তু ওরা কিছু বুঝতে পারে না। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে শিল্পী একদিন ভাবলো যে ওর মাকে কথাটা বলবে, কিন্তু তারপরে ভাবছে যে ওর মাকে যদি কথাটা বলে তাহলে ওর মা ওকে ওর প্রশ্ন করবে। এবং ও ভাবছে যে আরে আমি মানে আমার বান্ধবী দেখতে পাচ্ছে না অথচ আমি দেখতে পাচ্ছি, তাহলে মাকে গিয়ে কি বলবো। তো এই ভয়ে শিল্পী কিন্তু ওর মাকে আর কিছু বলে না, কিছুই বলে না। এবং এর কিছুদিন পরে ওই লোকটাও অদৃশ্য হয়ে যায়, মানে লোকটাকে ও আর দেখেনি, শিল্পী আর দেখতে পায়নি। এবার যেটা হলো, কিছুদিন পরে, এই ঘটনার জাস্ট কিছুদিন পরে লোকটাকে আরও দেখছি এবং ওরও মাথা থেকে পুরো বিষয়টা বেরিয়ে গেছে। শিল্পী ওর স্কুলের মধ্যে, মানে ওর যে স্কুলটা ছিল সেই স্কুলের মধ্যে ও মানে খেলা করছিল, সব আরও সমস্ত বাচ্চারা ছিল। এবং ওই মাঠটা যে ছিল, স্কুলের গেট কিন্তু একদম স্কুল যেই শুরু হয়ে যেত গেটটা বন্ধ হয়ে যেত, এবং একটা ছোট গেট খোলা থাকতো যদি কোনো টিচিং স্টাফ বা নন টিচিং স্টাফ যাতায়াত করে তাদের জন্য ওই গেটটা, তাও গেটের ওখানে একজন লোক থাকতো, মানে ফট করে কোনো স্টুডেন্ট বেরিয়ে যেতে পারবে না, একটা সেফটি ইস্যুর জন্য একটা লোক ওখানেও থাকতো, আর মেন গেট তো বন্ধই থাকতো। এবারে যেটা হলো সেটা হচ্ছে যে হঠাৎ করেই শিল্পী মানে খেলছে এবং টিফিন টাইম তখন মানে লাঞ্চ ব্রেক প্রায় শেষের দিকে, এবার সবাই মোটামুটি ক্লাসের দিকে চলে গেছে। এবার শিল্পী কী করেছে, ও ভাবলো যে ও টয়লেটের দিকে যাবে। এবার ও টয়লেটের দিকে গেছে, কাজকর্ম টয়লেটের কাজ করে ও যখন ফিরছে দেখছে ওদের যে পাঁচিলটা, ঠিক আছে, যে পাঁচিলটা, ঠিক সেই পাঁচিলের সাইড করে ভিতরে, স্কুলের ভিতরে কিন্তু একটা লোক দাঁড়িয়ে রয়েছে। এবং এই লোকটাই হচ্ছে সেই লোকটা যে লোকটাকে দেখো ভয় পেত। টানা 5-6 দিন কিন্তু ও ওই লোকটাকে দেখেছিল, যে সে ওখানটা দাঁড়িয়েছে, তার কঙ্কালসার একদম চেহারা। এবারে ওই লোকটাকে দেখে ও কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবং লোকটা মানে অন্যান্য দিন কি হয়, ও ভয় পায়, ও ক্লাসে ঢুকে যায় তো, কিন্তু এই দিন যেটা হলো, ও লোকটাকে দেখে এবং দেখার পরে ও যেটা করে সেটা হচ্ছে ও না মানে আর ওখান থেকে সরতে পারছে না, ওর এত ভয় লেগে গেছে। কারণ ও একটা জিনিস বুঝে গেছিল যে আর যাই হোক স্কুলের মানে একটা স্কুলের মানে বাউন্ডারির ভিতরে একটা বাইরের লোকের পক্ষে থাকা কিন্তু সম্ভব নয়। কিন্তু ওই লোকটার চোখটা মানে ও যেটা দেখেছিল শিল্পী সেদিন, যে লোকটার চোখের মণিটা মানে একটা সাধারণ মানুষের চোখের মণির মতো নয়, ও দেখে যে পুরো আগুনের মতো লাল হয়ে পুরো জ্বলছে। এবং লোকটা খুব ফ্যাঁসফ্যাঁসে আওয়াজে শিল্পীর উদ্দেশ্যে বলে যে তোর মাকে বলবি সুবল এসে গেছে, তোর মাকে বলবি সুবল এসে গেছে। এই কথাটা 3বার বলে এবং 3বার বলার পরে শিল্পীর চোখের সামনে কিন্তু লোকটা অদৃশ্য হয়ে যায়। এবং ও না মানে পুরো ওর কানের মধ্যে কথাটা বারবার বাজতে থাকে যে তোর মাকে বলবি সুবল এসে গেছে। মানে এই কথাটা শুনে না ও প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায় যে আমি কী শুনছি এগুলো। এবং তারপরে লোকটা যেমতো অদৃশ্য হয়ে যায়, তো ওদের মানে ক্লাস শুরু হওয়ার ফাইনাল বেল পড়েছে এবং ও দেখতে পাচ্ছে যে ওদের যে ক্লাস টিচার সে এবার ক্লাসে ঢোকার জন্য যাচ্ছে। তো সেটা দেখে এবার ও ভাবছে ও যদি এখন ক্লাসের মধ্যে না ঢোকে টিচারের কাছে বকা খাবে, আর লোকটাও অদৃশ্য হয়ে গেছে, তো দৌড়ে ছুটে গিয়ে ক্লাসে ঢুকেছে। এবং সেদিনের মতো কিন্তু ব্যাপারটা ওখানটায় মিটে যায়। এবং ও এত ভয় পেয়ে যায়, ও ক্লাসের মধ্যে এসে না মানে পুরো ঠকঠক করে কাঁপছে, এত ভয় পেয়েছে শিল্পী।
এবার আপনারা বুঝতেই পারছেন যে একটা বাচ্চা মেয়ের পক্ষে এই ধরনের একটা জিনিস দেখা কতটা ট্রমাটিক হতে পারে। আর ওই যে ওকে ওই লোকটা বলল যে তোর মাকে বলি সুবল এসে গেছে, এই সুবল নামে কাউকে কিন্তু ও চিনতো না। তো ওর এই অবস্থা দেখে মানে এত ভয় পেয়েছে সব দেখে না, রেশমি ওকে বলছে কি রে তুই এত ভয় পেয়েছিস কেন, কি হয়েছে কি হয়েছে। এবং ও তখন এত ভয় ও না বলতেও পারছে না, কথাও বলতে পারছে না। এবার দুজনে ক্লাসের মধ্যে কথা বলছে, তো ক্লাস টিচার বলেছে যে কি হয়েছে তোমাদের। এবং সেই সময় ও এত ভয় পেয়ে আছে, টিচারও জিজ্ঞেস করছে, ও কিন্তু কিচ্ছু বলতে পারছে না। শুধু ওর মনে হচ্ছে ওই লোকটার ওই বিভৎস চোখ দুটোর কথা ওর বারবার মনে পড়ছে। যাই হোক, তো টিচার ওকে মানে অনেকবার জিজ্ঞেস করে, ও কিছুই বলতে পারে না। তো তারপরে টিচার ওকে বলছে তোমার কি শরীর খারাপ লাগে, তোমার কি পেটে ব্যথা করছে, ও বলে না। তো বুঝতেই পারছেন যে ওইটুকু বয়সে শিল্পী সেই দিন নিজের স্কুলে কি পরিমাণ ভয় পেয়েছিল। এইবারে শিল্পী তো বাড়িতে আসে। এবার বাড়িতে আসার পরে শিল্পী ওর মাকে কিছু কথা বলে, যে স্কুলের মধ্যে একটা এরকম লোক আসে এবং সেই লোকটাকে বীভৎস দেখতে, ওর দিকে ওরকম করে তাকিয়ে থাকে। এবং যখন শিল্পী এই কথাগুলো ওর মাকে বলে, ওর মা না খুব যে ব্যাপারটা বিশ্বাস করে সেটা কিন্তু নয়। ও কথাটা শোনে এবং ওকে বলে যে ভয় পাওয়ার কিছু নেই, স্কুলের মধ্যে তো স্কুলের নিশ্চয়ই লোকজনই থাকবে, তারা হয়তো নতুন স্কুলের স্টাফ, তো তোমার ভয় পাওয়ার কিছু নেই। এবার ব্যাপার হচ্ছে ও বিষয়টা এতটাই ভয় পেয়ে যায় এবং এতটাই ও ঘাবড়ে যায় না, ক্লাস 3তে পড়ে, ছোট মেয়ে, তো না ব্যাপারটা গুছিয়ে ওর মাকে বলতে পারে না। আর ওই যে বলেছিল যে তোর মাকে বলি সুবল এসে গেছে, এই যে কথাটা সেটাও কিন্তু ও বলে, কিন্তু ঘটনা হচ্ছে যে তখন ও এতটা ভয় পেয়ে গেছিল এবং সিচুয়েশনটা এতটা খারাপ হয়ে গেছিল না, যে পরে যখন ও বাড়িতে এসে ওর মাকে কথাটা বলে তখন সুবল নামটা কিন্তু ওর মনে ছিল না। ও শুধু বলে যে আমার দিকে এরকম করে তাকিয়ে থাকে, আমার খুব ভয় লাগে, এবং একজন এরকম বলেছে যে তোর মাকে বলিস, ওর নামটা বলতে পারেনি, মানে অমুকজন এসে গেছে। এবার ওর মা জিজ্ঞেস করেছে যে কে এসে গেছে, কার কথা বলেছে, তখন ও না নামটা আর বলতে পারছে না, মানে ভয়ে ওর মন মাথা থেকে না ওই নামটা সেই মুহূর্তের জন্য মানে ওর মনেই আসেনি। এবার ওর মা পরের দিন স্কুল দিতে গেছে এবং দিতে গিয়ে উনি একটুখানি দাঁড়িয়ে আছে দেখছে, দু একটা গার্জিয়ানের সাথে কথা বলেছে। তো তখন তাদেরকে ওর মা জিজ্ঞেস করছে যে স্কুলে কি এরকম কেউ এসেছে যাকে দেখতে একটু ভয় ভয় মতো লাগে বা যাকে দেখে বাচ্চারা ভয় পাচ্ছে। তো অন্যান্য গার্জিয়ানরা বলছে না এরকম তো কিছু শুনিনি, এরকম তো কোনো ঘটনা নেই। এবার যা হয় আর কি, ওর মা ভাবে যে মেয়ে হয়তো কি শুনতে কি শুনেছে, কি অসুবিধে হয়েছে কিছু বুঝতে পারছে না, তো ওর মা ব্যাপারটাকে নিয়ে অতটা চিন্তাভাবনা করেন না। কিন্তু ওর মা চিন্তাভাবনা না করলে কি হবে, ব্যাপারটা কিন্তু মানে শিল্পীর সাথে বারবারই ঘটতে থাকে। মানে প্রত্যেক দিন ঘটছে বা তা নয়, মাঝে মধ্যে ওই লোকটাকে স্কুল গণ্ডির মধ্যে দেখছে এবং ওরকম ওকে মানে বলছে। এবার ভয় পেতে পেতে না, মানে দেখবেন যে কোনো মানুষ, আর ও তো একটা ছোট বাচ্চা, মানে ভয় পেতে পেতে না একটা মানুষের মানসিক কন্ডিশনটা আস্তে আস্তে খুব খারাপ হতে থাকে। এবং শিল্পীর ক্ষেত্রে কিন্তু ঠিক সেটাই হলো। ও এত ভয় পেয়ে গেল যে ও আধা সময় মানে যেদিন যেদিন ও স্কুলে দেখতো না সেদিনকার ব্যাপার আলাদা, সেদিনও স্বাভাবিক থাকতো, কিন্তু ওর পাশে যে রেশমি বসতো সে কিন্তু খেয়াল করতো এবং যেহেতু ওর বেস্ট ফ্রেন্ড ছিল বুঝতে পারতো যে ও খুব ভয় পেত। যেদিনই ও দেখতো সেদিন ও ভয় পেত, ক্লাসে ওর মন থাকতো না। এবং এই ব্যাপারটা যখন একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তখন ক্লাসের টিচারদেরও চোখে আসে বিষয়টা। এবং ও যখন টিচারদেরকে বলে শিল্পী যে এরকম আমি একজনকে দেখেছি, তো সঙ্গে সঙ্গে স্কুলের গেটের কাছে যে যে আর কি যিনি আর কি থাকেন গার্ডের দায়িত্বে তাকে জিজ্ঞেস করা হয়। এবং সত্যি কথা বলতে কি ওই লোকটাকে শিল্পী ছাড়া আর কেউ দেখতে পেত না। এবং সেইটার প্রমাণ কিন্তু প্রথমেই হয়ে গেছিল যখন ওর ঋষিবিকে এই কথাটা বলে, তখন কিন্তু ও যে দেখেছিল যে শিল্পী নিজে ছাড়া আর কেউ ওই লোকটাকে কিন্তু প্রত্যক্ষ করতে পারছে না। তো স্বাভাবিকভাবেই স্কুল টিচার যখন ওনাকে মানে শিল্পীকে জিজ্ঞেস করে এবং যখন সবটা শোনে তখন কিন্তু তারাও খুঁজে পেতে কাউকে দেখতে পায়নি। এবং তখন ওকে বলা হয় যে তুমি হয়তো অন্য কোনো কিছু দেখে ভয় পেয়েছো, তোমার মনের মধ্যে একটা ভয় আছে। এবং তারপরে আলটিমেটলি কিন্তু ওর মাকে ডেকে পাঠানো হয়, গার্জিয়ানকে ডেকে পাঠানো হয় এবং ওনাকে বলা হয় যে আপনার মেয়ে হয়তো বাড়িতে কোনো একটা কিছু দেখে ভয় পেয়েছে এবং সেটার প্রভাব কিন্তু ওর স্কুলেও পড়ছে,
পড়াশুনোতে পড়ছে, কারণ ও মন দিয়ে পড়াশুনো শুনছে না, ক্লাসে ওর ঠিকভাবে থাকছে না। এবার স্কুল থেকেও যখন কমপ্লেনটা আসে তখন ওর মায়ের একটু টনক নড়ে, এবং তখন উনি বোঝার চেষ্টা করেন যে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়। এবার শিল্পীকে যতবারই জিজ্ঞেস করা হয়, শিল্পী কিন্তু সেভাবে কিছু বলতে পারে না, মানে ওই টুকটাক কথা বলে না, এরকম টাইপের। এইবারে ওর মা ওকে দুদিনের জন্য, ওদের এক মাসি ছিল, সেই মাসির বাড়িতে নিয়ে যায় ওকে ঘোরানোর জন্য। তো ওর বাবার কাজ ছিল, তো ওর বাবা যেতে পারেনি, শিল্পীকে নিয়ে ওর মা যায়। এবং ওকে বিভিন্ন রকমভাবে জিজ্ঞেস করেছে যে লোকটাকে কখন দেখে, কীরকম দেখতে, কিন্তু ও এতটাই ওই লোকটার কথা বলতে গেলে এতটাই বেশি ও ভয় পেত, এবং ওর চোখ মুখ এমন হয়ে যেত, ওর মা ওকে খুব বেশি কিছু জিজ্ঞেসও করতে পারতো না। আর শিল্পীও যে খুব বেশি কিছু সেই বিষয়ে বলতে পারতো তাও কিন্তু নয়। এবারে যেটা হলো সেটা হচ্ছে যে মাসির বাড়িতে ঘুরতে গেল, সে কটা দিনও ভালোই ছিল। এবার বাড়ি যখন এলো তখন না, ও মানে বাড়িতে কিন্তু এতদিন অবধি কোনো রকম কোনো সমস্যা হচ্ছিল না। এবার ও শুয়ে আছে, রাতের বেলায় হঠাৎ করে শিল্পীর ঘুমের মধ্যে ওই লোকটাকে দেখে, এবং ঘুমের মধ্যে দেখে যে একটা ফাঁকা জায়গা, সেখানে শিল্পী দাঁড়িয়ে রয়েছে, এবং ওই লোকটা ওরকম একটা বীভৎস চোখের মধ্যে, মানে আগুন জ্বলছে এরকম, একটা কোটরের মধ্যে থেকে আগুন জ্বলছে এরকম একটা চোখ নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে, এবং ওকে বলছে প্রচণ্ড কর্কশ গলায়, তোর মাকে বলে দিস সুবল এসে গেছে। এবার ও না ওটা দেখে পুরো ধরপুড়িয়ে ঘুম থেকে উঠেছে, মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ছোট মেয়ে। তো তখন যেহেতু সদ্য স্বপ্নটা দেখেছিল, ওর মা ওর বাবা যখন ওকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, তখন কিন্তু ও বলে যে আমি ওই স্কুলে যাকে দেখি ওই লোকটাকে আমি স্বপ্নে দেখলাম, আর সেই লোকটা আমাকে বলছে যে তোর মাকে বলে দিবি সুবল এসে গেছে। এবার কেন জানি না, মানে সেটা শিল্পী নিজেও জানে না, যে এই কথাটা শোনার পরে ওর মা ওকে জল খাওয়ানোর জন্য একটা গ্লাসে করে জল এনে ওকে খাওয়াচ্ছে, যেহেতু ও খুব ঘুম থেকে ধরপড়িয়ে উঠে পড়েছিল, ওর মায়ের হাত থেকে না গ্লাসটা থপাস করে পড়ে যায়, এবং সেটা ও নিজে দেখে, এবং ও তো তখন ছোট, অত কিছু বুঝতে পারেনি। কিন্তু ওর বাবা তখন বলে যে কি হলো তুমি, মানে এরভাবে হয়ে তোমার হাত থেকে গ্লাস কি করে পড়ে গেল, জলের গ্লাস। তো ওর মা তখন ব্যাপারটাকে সামলে নেয়, এবং সে তো তখন মেয়েকে খুব আদর করছে, মেয়েকে আর কি বলছে যে তোমার কোনো ভয় নেই, কিচ্ছু হবে না, এটা শুধু স্বপ্ন। কিন্তু শিল্পী একটা জিনিস দেখে, যে এই নামটা শোনার পরে, যে নামটাও এর আগে বলতে পারেনি, ও তো ছোট, ও তখন অতটা বোঝেনি, কিন্তু পরবর্তী সময় বুঝতে পারে যে ওই নামটা শোনার পরে কিন্তু ওর মা ভীষণ চমকে গেছিল এই সুবল নামটা শোনার পরে। এবার সেই সুবলকে, ওদের বাড়ির কোনো আত্মীয় স্বজন কিনা সেই বিষয়ে কিন্তু ও কিছু জানতো না, কারণ ওর মানে ওর যতটুকু স্মৃতিতে ছিল সেই সময় বা সেই বয়সে, তো ওদের কোনো আত্মীয় স্বজন বা ওদের কোনো পরিচিত কেউ কিন্তু সুবল বলে ছিলই না। এবার তো মানে ওর মা মানে মনে হলো যেন প্রচণ্ড ভয় পেয়ে গেল, প্রচণ্ড উনি ঘাবড়ে গেলেন, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, সেদিন রাতটা তো ও আর ঘুমোতেই পারলো না, এত ওর ভয় লেগে গেছে। তো তারপরে আর কি ওর বাবা ব্যাপারটা মানে যখন শুনতে পায় যে এরকম বলেছে, তো তখন না মানে ওর বাবা ওর মাকে জিজ্ঞেস করে যে এই সুবলটা কে, তুমি সুবলের নাম শুনে এরকম চমকে উঠলে কেন। তো তখন মানে সেই ঘটনাটার পরে যেটা জানা যায়, এই সুবল বলে যে লোকটার কথা বলা হচ্ছে, যে লোকটা ওর স্বপ্নে এসেছিল, সেই লোকটার সাথে ওর মায়ের একটা যোগসূত্র রয়েছে, এবং যে যোগসূত্রটা আজ থেকে বহু বছর আগে, বেশ অনেক বছর আগে আর কি, সেই যোগসূত্রটা তৈরি হয়। এবার আপনারাও ভাবছেন যে সুবল বলে একজন যদি সত্যিকারে বাস্তবে কেউ থেকে থাকে, তাহলে কি সেই ওর স্কুলে আসছিল, সেটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, যেভাবে ও চোখের সামনে, শিল্পী নিজের চোখের সামনে ওইটুকু বয়সে দেখেছিল, দেখুন ক্লাস 3টা যেমন খুব ছোট নয়, যে একেবারে প্রচণ্ড ছোট বাচ্চা সেরকম যেমন নয়, তেমনি অবশ্যই খুব বড় নয়, কিন্তু একটা ক্লাস 3 বাচ্চার সামনে, চোখের সামনে যদি কেউ অদৃশ্য হয়ে যায়, আর সেটা স্কুলের এরিয়ার মধ্যে, তাহলে সেই দেখার মধ্যে যে খুব ভুল থাকতে পারে, এটা কিন্তু ভাবা খুব একটা স্বাভাবিক নয়। কারণ ও না ওরকম মানে শিল্পী বাই ক্যারেক্টার ওরকম মিথ্যে কথা বলা বা বানিয়ে বলা, বা অনেক সময় অনেক বাচ্চারা অনেক কার্টুন দেখে পড়ে একটা ইমাজিনারি ক্যারেক্টার তৈরি করে, সেরকম কোনো বিষয় কিন্তু শিল্পীর মধ্যে কোনো দিনই ছিল না। ফলে ও যে কোনো কথা মিথ্যে বলছে বা ভুল বলছে বা ওর বুঝতে ভুল হয়েছে, এরকম কোনো সম্ভাবনা কিন্তু সে অর্থে ছিল না।
যাই হোক, তো শিল্পী তো তখন খুব ছোট, ওর অতটা তারপরে মনে নেই। এবার বিষয়টা যেটা ছিল সেটা আমি বললাম যে ওই সুবল বলে লোকটির সাথে ওর মায়ের একটা যোগসূত্র ছিল। তো সেই যোগসূত্রটা কি সেটা এবার আমি আপনাদেরকে বলি। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে শিল্পীর মায়ের বিয়ে হয়েছিল যখন ওনার 28 বছর বয়স। 28 বছর বয়সে শিল্পীর বাবার সাথে বিয়ে হয় এবং বিয়ের 1.5-2 বছরের মাথায় শিল্পী হয়। কিন্তু যখন শিল্পীর মায়ের 18 বছর বয়স ছিল তখন ওর মায়ের জীবনে একটা ঘটনা ঘটে, এবং যে ঘটনাটা অত্যন্ত গোপন ছিল, এবং এই ঘটনাটা সম্বন্ধে শিল্পীর বাবাও কিন্তু কিচ্ছু জানতেন না। মানে ওনাকে এই বিষয়ে কিছু জানানোই হয়নি বিয়ের আগে, ইভেন বিয়ের পরেও উনি কিছুই জানতেন না। তো প্রথমেই যে এবার আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্রথমেই যে বিষয়টা ওর মা সামনাসামনি বলেছিল তা কিন্তু নয়, এই বিষয়টা অনেক পরে সামনে আসে। তো মেয়ের এই সমস্ত কথাবার্তা শুনে এবং শিল্পীর মায়ের কিছু রিয়াকশন বা অ্যাক্টিভিটিতে ওর বাবার একটু সন্দেহ হয়। তো তখন উনি আর কি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করে এবং তারপরে অনেক কিছু ঘটে। সেই বিষয়গুলো আমি আর এখানে ইমেলে ও কিছু কিছু মেনশন করেছে, বাট আমি সেগুলো এখন আর ডিটেলসে বলছি না। তো যেটা জানা যায় সেটা হচ্ছে যে ওর মায়ের যখন ওই 18 বছর বয়স ছিল, তো সেই সময় ওনাদের ওই পাড়াতে, যে পাড়াতে আর কি শিল্পীর মা থাকতেন, সেই পাড়াতে না একজন ফল বিক্রেতা ছিল। ঠিক আছে, তো সেই সময় যে ফল বিক্রি করতো তার বয়স ওই 27-28 বছর এরকম একটা ছেলে ছিল। এবার শিল্পীর মায়ের সাথে ওই ছেলেটির, মানে যেহেতু ওর পাড়াতেই আসতো ফল টল বিক্রি করতে, তো একটা যোগাযোগ হয়, কথাবার্তা টুকটাক হতো, এবং সেখান থেকেই একটা সম্পর্কের সূত্রপাত হয়। এবার প্রথম দিকে শিল্পীর মায়ের তখন খুবই অল্প বয়স, 18 বছর, 17-18 বছর এরকম বয়স। তো ওর মা না মানে এমনি কথা বলতো, খুব ক্যাজুয়াল ছিল ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা ওনার দিক থেকে ক্যাজুয়াল থাকলেও যে ফল বিক্রেতা যে লোকটি ছিল তিনি কিন্তু মানে সেই ছেলেটি তখন তার 27-28 বছরের যুবক, তো সে কিন্তু খুব সিরিয়াস ছিল ব্যাপারটা নিয়ে। এবার দুজনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয় এবং সেই ভালোবাসা থেকেই ওই ছেলেটি যে ছিল সে বলে সে আর কি বিয়ে করার প্রস্তাব দেয় শিল্পীর মাকে। এবার শিল্পীর মা তখন সবে পড়াশুনো করছিল, মানে সে আর কি স্কুলে যাচ্ছে, এবার কলেজে পড়বে। এবার সে তো খুব ভয় পেয়ে যায় যে এ আবার কি, মানে যেহেতু 10 বছরের বড় ছিল তো তার ভিশনটা একটু অ্যাডভান্স লেভেলে ছিল। তো শিল্পীর মা বলে যে না, আমি তোমাকে বিয়ে থেকে কিছু এখন করতে পারবো না, আমি বাড়িতে কি করে বলবো যে আমি এখন বিয়ে করব, এটা সম্ভব নয়। তো এরপরে সেই ফল বিক্রেতা সেই ছেলেটি সে বলে যে না, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও, তুমি বিয়ের পরে যেমন এখন পড়াশুনো করছো সেরকমই করবে, আর আমার বাড়ি তো খুব বেশি দূরে নয়, তো তুমি পড়াশুনো কন্টিনিউ করতে পারবে, তোমার বাড়িতে যেরকম তোমার যাতায়াত আছে তুমি সেরকমই করবে, কোনো অসুবিধে নেই। এবার ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে এই সমস্ত কথাবার্তা বলার পরে শিল্পীর মা কিন্তু রাজি হয় ছেলেটিকে বিয়ে করতে। এবার ছেলেটি কিন্তু তখন বলে যে একটা কাজ করো, তুমি তোমার বাড়িতে জানাও, তুমি ভয় পাচ্ছ, হয়তো হতেও তো পারে যে ওনারা মানে আপত্তি করলেন না, এটা খুব স্বাভাবিকভাবে হতেই পারে। তো শিল্পীর মা তখন বাড়িতে কথাটা জানায়। তো বাড়িতে জানানোর পরে শিল্পীর যে দাদু ছিল, তো তিনি খুব রেগে যায় এবং তিনি মানে বলেন যে মানে এত আস্পর্ধা কি করে হলো যে একটা ফল বিক্রেতা ছেলে আমার মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে, এটা তো সম্ভব নয়। এবার শিল্পীর মা তখন ব্যাপারটা একটু ভয় পেয়ে যায়, এবং এই ছেলেটির সাথে যে ওনার একটা যোগাযোগ ছিল বা ওরা মাঝে মধ্যে লুকিয়ে একে অপরের সাথে দেখা করতো, কথা বলতো, সেই বিষয়টা কিন্তু শিল্পীর মা ওর বাবার কাছে চেপে যায়, কারণ সে ভয় পেয়ে গেছে, তার বাবা খুব রেগে গেছে কথাটা শুনে। তো তখন কি হয়, ওই ছেলেটিকে মানে এমন কথাবার্তা বলা হয় যে ওদের পাড়ায় ওই যেখানে ও ফল বিক্রি করতো সেইখান থেকে ওকে তুলে দেওয়া হয়, যে এই পাড়ায় ছেলেটা দোকান ভাড়া নিয়ে এখানে ফল বিক্রি করে, আর এদিকে দেখো আমার মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। এই বলে একটা ঝামেলা হয় এবং আশেপাশের লোকজনরা মিলে সবাই মিলে ওকে বলে যে না, তুমি এখানে আর ফল বেচতে পারবে না। যাই হোক, সেটা গেল। এবার কিছুদিনের জন্য শিল্পীর মায়ের সাথে ওই লোকটির মানে ওই ছেলেটির আর কি কথাবার্তা সব বন্ধ হয়ে যায়। এর মাস তিনেক পরে যেটা ঘটনা ঘটে, ছেলেটি আবার মানে ছেলেটি তো বিভিন্ন রকমভাবে
ওর মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারছিল না। এবার মাস তিনেক পরে যখন ব্যাপারটা একটু থিতু হয়, আবার যোগাযোগ করে, এবং তখন শিল্পীর মা বলে যে দেখো, আমার বাবা তো খুব রেগে গেছিল, তো এখন আমরা 1-2 মাস আরও বেশি কথা বলবো না, কিন্তু তোমার সাথে আমার যেরকম সম্পর্ক ছিল সেরকমই থাকবে, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। এবার ছেলেটি সেটা বিশ্বাস করে, এবং তারপরে একদিন যেটা হয়, শিল্পীর যে মা আর কি, ওনার সাথে ওনার বাবা মায়ের কিছু একটা বিষয় নিয়ে ঝামেলা অশান্তি হয়, এবং ঝামেলা অশান্তির মাঝখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে মানে উনি বাড়ি থেকে বলে যে আমি বাড়ি থেকে চলে আসবো, এবং বাড়ি থেকে যখন সে চলে আসে তখন সে ভাবে যে ওই ছেলেটির কাছে, মানে ছেলেটি তোকে বিয়ের প্রস্তাব দিয়েই ছিল, তো শিল্পীর মা তখন ভাবে যে মানে উনি ওই ছেলেটিকে সাথে, মানে ছেলেটা এমনি বিয়ের জন্য রাজি ছিল, রেডি ছিল, আর ছেলেটা যেহেতু ব্যবসা করতো তো টাকা পয়সারও একটা ঠিকঠাক সংস্থান ছিল, তো সে বাড়ি থেকে ঝামেলা করে বেরিয়ে যায় এবং ওই ছেলেটিকে বলে যে তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে, তা তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তোমার সাথে তোমার পাশে থাকবো। এবং ছেলেটি তো খুবই সানন্দে ওর মা, মানে ওর মায়ের সাথে আর কি মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। এবার যে ফল যে বিক্রেতা ছিল, তো সেই ফল বিক্রেতা ছেলেটা গরিব ছিল ঠিকই, কিন্তু তার ফ্যামিলি ভালো ছিল। ছেলে যেভাবে বিয়ে করে নিয়ে এসছে একটি মেয়েকে, তাকে কিন্তু যথেষ্ট ভালোভাবেই সংসারে বরণ করে তুলে নেয়। এবার বুঝতেই পারছেন যে ওর মা, মানে শিল্পীর মায়ের যে বাপের বাড়ি, সেটা মানে সেই বাড়ি কিন্তু যথেষ্ট মানে ভালো, মধ্যবিত্ত ঘর, ভালো, কোনো অভাব নেই, ভালো ঘর বাড়ি, সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু বিয়ে হয়ে যে ছেলেটিকে বিয়ে করে উনি গেল, সেই ছেলেটির বাড়িতে কিন্তু মানে খুব বেশি ঘর নেই, মানে লোকজন অনেক আছে, জয়েন্ট ফ্যামিলি, আর খুব বেশি মানে ঘর নেই, আর মানে অতটাও মানে সচ্ছল পরিবার নয় যে একদম যা চাইবে তাই সবসময় পেয়ে যাবে। আর এদিকে শিল্পীর মা কিন্তু ছোট থেকেই বাড়িতে যা চেয়েছে, যেভাবে চেয়েছে সবকিছু সেভাবেই পেয়েছে। এবার প্রথম প্রথম একটু অসুবিধে হতো ওর মায়ের, তো বলতো যে আমার এইটা দরকার আছে বা আমি এটা চাই। তো তখন শিল্পীর মানে মা যাকে বিয়ে করেছিলেন, সে কিন্তু তার ফলের ব্যবসাটাকে আরও বড় করার চেষ্টা করে, আরও অনেক জায়গায় সে ফল বিক্রয় করা শুরু করে যাতে একটু এক্সট্রা পয়সা আসে হাতে, এবং যা বলতো তার বউ সে কিন্তু সেটা করার চেষ্টা করতো। এবার এদিকে তো এই বিয়ে করে চলে এসেছে, অন্যদিকে ওনার বাবা মেয়েকে কেন পাওয়া যাচ্ছে না, মেয়ে কোথায় গেল সেটা নিয়ে খোঁজ। তো উনি আগেই জানতেন যে এই ছেলেটা পাড়ায় যে ফল বিক্রি করতো সে মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তো সেই ছেলেকে খুঁজে বার করতে ওনার খুব বেশিক্ষণ সময় লাগলো না, এবং দিন 10-এর মধ্যেই কিন্তু ওনারা জানতে পেরে গেল যে এখানে বিয়ে হয়েছে। এবার তো সে বিশাল ঝামেলা, মানে ওনার বাবা গিয়ে বিশাল ঝামেলা করেছে, বলছে যে আপনার মামার মেয়েকে জোর করে বিয়ে করে নিয়েছে, এইসব করেছে। তো যাই হোক, তো তখন মানে ওই ছেলেটির যে আশেপাশের লোকজন বা তার যে পরিবারের লোকজন, তারা বলছে না আপনার মেয়ের তো 18 বছর বয়স, তো সে তো নিজের ইচ্ছাতেই বিয়ে করে এসেছে, কেউ কি কাউকে এভাবে বিয়ে করে আটকে রাখতে পারে, আমরা তো আটকে রাখিনি, আপনার মেয়ে বিয়ে করে চলে এসেছে। এবং যখন মানে শিল্পীর মা যখন তার বাবার সামনে আসে, সে কিন্তু এসে বলে যে হ্যাঁ আমি নিজের ইচ্ছাতে একে বিয়ে করেছি। তো এরপরে প্রচুর ঝামেলা হয়, ওনার বাবা চেষ্টা করে মেয়েকে ওখান থেকে নিয়ে আসার জন্য, সরিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু স্বাভাবিকভাবেই সেটা উনি করে উঠতে পারেন না, ওনার পক্ষে সম্ভবপর হয় না। এবার তিনি অনেক রকমভাবে হম্বিতম্বি করেন, অনেক রকমভাবে ভয় দেখানোর চেষ্টা করেন, কিন্তু ছেলেটি তো যথেষ্ট সৎ ছিল, ভালো ছিল, সত্যিকারেরই ভালোবেসে বিয়ে করেছিল, তো সে বলে যে না, আমি আপনার মেয়েকে যথেষ্ট ভালোভাবে রাখবো, এবং ও নিজের স্বইচ্ছায় বিয়ে করেছে, আর আশেপাশের পাড়ার লোকজন, আত্মীয় স্বজন সবাই বলে যে এটা এভাবে কিছু করা যাবে না। যাই হোক, তো ওনাকে খালি হাতেই ফিরে আসতে হয়। এইভাবে মাস তিনেক কিন্তু ওখানে ওর মা বিয়ে করে রয়ে গেল। এবার 3 মাস যখন হয়ে গেছে, ঠিক তার কিছুদিন পর থেকেই ওর মা না আর ওই বাড়িতে অ্যাডজাস্ট করে নিতে পারে না। মানে বর ভালো, যা বলছে তাই করছে, যতটুকু পারছে করছে, জিনিসপত্র মুখের সামনে এনে দেওয়ার চেষ্টা করছে, সব ঠিক আছে, কিন্তু যে যেভাবে থাকতে অভ্যস্ত, যে যেরকমভাবে জীবন কাটাতে অভ্যস্ত, সে কিন্তু অলওয়েজ চায় সেভাবেই জীবন কাটাতে, সেই সমস্ত সুযোগ সুবিধা সে পেতে চায় যে সুযোগ সুবিধাগুলো সে একসময় চেয়ে এসেছে বা এতকাল সে পেয়ে এসেছে। এবার হঠাৎ করেই
ওর মা খুবই আর কি ইমপেশেন্ট হয়ে পড়েন এবং সে তখন তার সেই বরকে বলে যে আমি এখানে এভাবে থাকতে পারছি না, আমাকে তুমি আলাদা করে নিয়ে রাখো। এবার ব্যাপার হচ্ছে যে সেই বাড়িতে সে ছোট থেকে ছেলেটা বড় হয়েছে এবং তার কাছে এখন অতটা টাকাও নেই যে সে আলাদা বাড়ি ভাড়া করে সে বউকে রাখবে। সে তাও বলে যে ঠিক আছে, তুমি কটা মাস আরও কষ্ট করে নাও, আমি তারপরে তোমাকে আলাদা করে রাখার ব্যবস্থা করছি। এবার তারপর তার মধ্যিখানে ওনার মানে কলেজ ছিল, সে কলেজে যাতায়াত করছে, সেখানে তার একটা যাতায়াতের পয়সা কড়ি লাগছে। তো সব কিছু মিলিয়েই কিন্তু সেই বর যে সে মানে স্ত্রীকে টাকা জোগাতে জোগাতে হিমশিম খেয়ে যাচ্ছিল। এবার তো ব্যাপারটা খুবই খারাপ দিকে যাচ্ছে এবং তখন একদিন হঠাৎ করেই ওর মায়ের মনে হলো যে না, এভাবে আমি এখানে থাকতে পারবো না। আর দেখবেন অনেক ছেলে বা অনেক মেয়েও এরকম আছে যারা হুজুগের বশে বা হঠাৎ করেই কোনো একটা সাডেন ইমোশনের বশে না অনেক মানে মানে কি বলবো, অনেক গুরুগম্ভীর কাজ করে ফেলে, বিয়ে করার মতো কাজ বা কোনো কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার মতো কাজ, এরকম অনেকে অনেক কিছু করে ফেলে। কিন্তু যখন সেই কাজটা করে তখন কিন্তু তার মনে মাথায় বিষয়টা থাকে না যে সে যেটা করছে আদৌ ঠিক করছে কিনা বা সে যে পয়েন্টটায় আছে সেই পয়েন্টটা আদৌ ভ্যালিড কিনা। এটা অনেকেই কিন্তু ভাবে না, আজকের ডেটেও ভাবে না। অনেকে অনেক কিছু বলে ফেলে, অনেক অনেক কিছু মানে আবেগের বশে করে ফেলে, কিন্তু সেটা করাটা আদৌ ঠিক কিনা, সেটা কতটা যুক্তিগ্রাহ্য, এগুলো কিন্তু মানুষ বুঝতে পারে না, তাই না? এবার ওনাদের ক্ষেত্রে, ওর ক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল। মানে এই শিল্পীর মা বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে এবং এটাও বুঝতে পারে যে সে যাকে বিয়ে করেছে সে মাত্র মাধ্যমিক পাশ, আর এদিকে ওর মা তখন কলেজে পড়ছে। এবার বিষয় হচ্ছে যে এই একটা অসম যে সম্পর্ক, এই সম্পর্কটা যে কখনোই নর্মালভাবে উনি রাখতে পারবে না বা নিতে পারবে না, এই বিষয়ে কিন্তু উনি খুব নিশ্চিত হয়ে যায় এবং তখন বুঝতে পারে যে উনি এভাবে পালিয়ে বিয়ে করে ঠিক করেনি। এবার কিছু বন্ধু বান্ধব বলুন বা আত্মীয় স্বজন বলুক, তাদের সহযোগিতা, তাদের কথা মাথায় রেখে ওর মা একদিন কি করে, সব কিছু ছেড়ে ছুড়ে সে তার বাপের বাড়ি চলে আসে এবং বিয়ে করেছিল তার যে শাখা সিঁদুর যে আর কি চিহ্ন, যেগুলো আর কি স্বাভাবিকভাবে বলা হয়, সেই সমস্ত কিছু মুছে ফেলে সে নিজের বাড়িতে চলে আসে। এবার দেখুন, ওনারা বিয়ে করেছিল সেটা সামাজিক মানে সামাজিকভাবে লোকজন ডেকে খাওয়া দাওয়া করানো বা ছবি তোলা এরকম কিছু হয়নি, জাস্ট মন্দিরে গিয়ে বিয়ে করে চলে এসেছিল। এবার সে যখন বাপের বাড়িতে যায়, তার বাবা তো মানে খুব অবাক হয়ে গেছে এবং সে খুশিও হয়েছে যে মেয়ে চলে এসেছে, উনি সবসময় এটাই চেয়েছিলেন। তো তখন ওখানে গিয়ে যখন সে মানে ওর মা চলে আসে, তখন স্বাভাবিকভাবেই মেয়েটার বর, তার বাড়ির লোক সেখানে গেছে যে বউ কেন এভাবে চলে এলো। তো তখন কিন্তু শিল্পীর মা একদম উল্টো কথা বলে। মানে যখন শিল্পীর মা বিয়ে করেছিল, মানে উনিই কিন্তু বলেছিল যে তুমি তো আমাকে বিয়ে করতেই চেয়েছিলে, তো আমাকে বিয়ে করলে এখনই বিয়ে করো, এটা কিন্তু শিল্পীর মাই বলেছিল। কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে যখন ছেলের বাড়ি থেকে এলো তাদের ঘরের বউকে নিয়ে যাওয়ার জন্য, সে তখন সবার সামনে বলে যে আমাকে বুঝিয়ে বাজিয়ে ভুল কথা বলে আমাকে বেপথে চালিত করে আমাকে বিয়ে করা হয়েছে, এই বিয়েতে আমার কোনো মত ছিল না, আমাকে এক কথায় জোর করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই বলে মানে আশেপাশের লোকজনকে এমন করে ভড়কানো হয় এবং এটুকু বলার পরে মেয়ের বাবা আর কি শিল্পীর যে দাদু, সেও এটা নিয়ে প্রচুর কথাবার্তা বলে এবং যেহেতু সে অর্থে বিয়ের কোনো প্রমাণ ছিল না, কোনো রেজিস্ট্রি হয়নি, ফলে বিয়েটা যে সামাজিকভাবে বা আইনিভাবে যে বিয়েটা আদৌ হয়েছিল সেটা কিন্তু ওভাবে প্রমাণ করা যায় না এবং অনেক অপমানিত হয়ে কিন্তু ওই ছেলে এবং তার পরিবারকে ওদের বাড়ি থেকে ফেরত আসতে হয়। এরপরে তো উনি ওনার নিজের জীবন মানে যেভাবে জীবন কাটিয়েছে সেভাবেই জীবন কাটাতে থাকে, তার কলেজ শুরু হয়ে যায়, সমস্ত কিছু নর্মাল ওয়েতেই চলে এবং বিভিন্নভাবে কিন্তু মানে ওই বরটি যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। কিন্তু যতবারই যোগাযোগ করে ততবারই কিন্তু মানে ততক্ষণে আর কি শিল্পীর মায়ের মানে মাথায় যে ভূতটা চেপেছিল যে এই ছেলেটাকে বিয়ে করবো, এই ছেলেটা আমার থেকে এতটা সিনিয়র, সে আমাকে খুব বুঝবে, সে আমাকে খুব প্যাম্পার করবে, এই সময় অনেক কিছু হয়তো উনি ভেবেছিলেন, কিন্তু সেই সমস্ত ভাবনা চিন্তা তার মন থেকে চলে যায় এবং সে তখন পরিষ্কার বুঝতে পারে যে আমি আর যাই হোক এই লোকটার কাছে তার ফেরত যাব না। এবং দীর্ঘ ৩ বছর ওই ছেলেটা কিন্তু বিভিন্ন সময় আসতো, যোগাযোগ করার চেষ্টা করতো, আর খুবই দুর্ব্যবহার করা হতো। যাই হোক, এভাবে আস্তে 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 অনেকটাই
মানে পুরো ব্যাপারটাই আর কি অনেকটা এগিয়ে যায় এবং শিল্পীর মা কলেজ পাশ করে যায়। তারপরে সে বিভিন্ন জায়গায় কাজকর্ম করার জন্য চেষ্টা করতে থাকে। ইভেন যেটা জানা গেছিল সেটা হচ্ছে যে এর মধ্যেও মানে বাড়ি ছেড়ে চলে আসার পরেও ওই সে তার বরের থেকে ৪৫,০০০ টাকা, সেই সময় ৪৫,০০০ টাকা ধার হিসেবে নিয়েছিল। এবং যেহেতু ওই ছেলেটা সত্যিকারেরই ভালোবাসতো, সে কিন্তু তার বউকে যতই হোক তার কাছে তো সে বউই ছিল, সে কিন্তু ৪৫,০০০ টাকা দিয়েও ছিল। হুম ৪৫,০০০ টাকা দেয় এবং সেই টাকাটা সে কিন্তু ধার হিসেবে নিয়েছিল এবং সেই টাকাটা নেওয়ার ব্যাপারে আবার বাড়ির কেউ কিছু জানতো না। ঠিক আছে, বাড়ির কাউকে কিছুই জানায়নি এবং সে ৪৫,০০০ টাকা দিয়ে কিছু একটা মনে হয় কাজ করেছিল, সে একটা ছোট ব্যবসা করতে চাইছিল, তো সেই কারণে নাকি নিয়েছিল। কিন্তু ঘটনাচক্রে যেটা হয় যে শিল্পীর মা, আমি জানি না উনি কি ভেবেছিলেন, কিন্তু উনি না মানে এই যাকে বিয়ে করেছিলেন সে যে তাকে ভালোবাসে বা সে যে তাকে সম্মান করে বা এই ছেড়ে চলে আসার পরেও যে সে বারংবার এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য, তাকে বোঝানোর জন্য, সেই বিষয়টার প্রতি কিন্তু ওনার খুব একটা যে আস্থা ছিল বা সেই বিষয়টার প্রতি ওনার যে খুব দয়া মায়া হতো যে না এই ছেলেটা তো সত্যিই ভালো, আমাকে ভালোবাসে, সেরকম কিন্তু ফিলিংস ওনার ছিল না। আমি কেন বলছি সেটা আপনারা আরও পরে গেলে বুঝতে পারবেন। যাই হোক, তো এরপরে একদিন কি হয়, মানে শিল্পীর মা যখন একটা জায়গায়, ছোট একটা জায়গায় কাজকর্ম করছে এবং সে হাতের কাজ ভালো করতো, তো সেই হাতের কাজ নিয়ে সে জীবনে একটা যখন কিছু করার চেষ্টা করছে, তো সে এরকম একটা সময় হঠাৎ করেই একদিন ওই ছেলেটি আসে ওদের বাড়িতে, মানে যাকে বিয়ে করেছিল। তো এবং আমি এই লোকটার যে বলছি যে বিয়ে করেছিল, এই লোকটা কিন্তু আর কেউ নয়, তার নাম ছিল সুবল। এই সুবল নামের লোকটাকেই কিন্তু বিয়ে করেছিল, যে সেই সময় ওর মায়ের থেকে 10 বছরের বয়সে বড় ছিল। যাই হোক, তো একদিন যেটা হলো, মানে মেয়ের ওই বাবা মানে শিল্পীর দাদু খুব মানে খুবই রুডভাবে ওই ছেলেটিকে অনেক কথা বলে যে তুমি কেন এখন আমার মেয়ের পিছনে পড়ে রয়েছো, তোমাদের মধ্যে তো কোনো সম্পর্ক কোনোদিনও ছিলই না। এবং উনি তখন বলেন যে আমি থানা পুলিশ করবো, এরপরে যদি তুমি কোনোদিন আমাদের বাড়ির সামনে আসো বা আমার মেয়ের সাথে যোগাযোগ করো, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবং তুমি যদি দেখি তারপরেও জোর করে এরকম কিছু করছো, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো, ওর বাবা বলে। এবং এই সমস্ত ঝগড়া ঝামেলা অশান্তি হওয়ার পরে এবং ছেলেটাও বুঝতে পারে যে আদতে যার জন্য সে এত কিছু করছে সে আদতে ওকে পছন্দই করে না, তো সেও তখন যোগাযোগ করা আস্তে আস্তে বন্ধ করে দেয়। এরপরে আরও বেশ কিছু বছর কেটে যায় এবং যখন ওর মায়ের 28 বছর বয়স, সেই সময় সম্বন্ধ করে কিন্তু এই শিল্পীর বাবার সাথে বিয়ে হয় এবং যে বিয়েটা যেখানে হয়েছিল সেটা কিন্তু বেশ অনেকটাই দূরে। এবার এই বিয়ে যখন হয়, সেই বিয়ের সময় কিন্তু শিল্পীর বাবাকে এই যে একবার বিয়ে হয়েছিল, লুকিয়েই বিয়ে হোক বা যেভাবেই হোক বিয়ে হয়েছিল, 3 মাস টাক ছিল, সে কোনো কথা কিন্তু জানানো হয়নি। মানে ভাবা হয়েছে যে ঠিক আছে সব জানানোর কোনো প্রয়োজন নেই, দরকার নেই সব জানানো। তোর বাবা কোনোদিনও জানতেও পারেনি যে এরকম কোনো ঘটনা তার বউয়ের জীবনে ঘটেছিল বা এখন মানে এরকম একটা পাস্ট যে ছিল সেরকম মানে উনি কিছু বুঝতেই পারেনি এত বছরে। তো এরপরে বিয়ের 1-1.5 বছর পরে শিল্পী হয়, তো সব কিছুই খুব নর্মালি চলছিল। এবার এই ব্যাপারটা যখন অনেক কষ্ট করে অনেক রকম মানে যেহেতু শিল্পীর মায়ের কথাবার্তার মধ্যে একটু ডিসক্রিপেন্সি আসছিল, মানে কথায় সঙ্গতি আসছিল না, তো সেই সমস্ত ব্যাপারগুলো দেখে ওর বাবার একটু সন্দেহ হয়েছে, তো উনি অনেক রকমভাবে প্রশ্ন করেন এবং তারপরে কিন্তু উনি এই ব্যাপারগুলো জানতে পারেন। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে সেই লোকটাই কি তাহলে স্কুলের মানে স্কুলে এসে কি এরকম মানে তাদের মেয়েকে ভয় দেখাচ্ছে, তো সেটা তো বোঝা যাচ্ছে না। এবার তখন শিল্পীর বাবা ঠিক করলো যে ঠিক আছে, লোকটা এইভাবে এসে ভয় দেখাচ্ছে, এরকম কিছু করছে, এটা তো ঠিক না, আমাদের মেয়ের প্রতি এটা খুবই অন্যায় হবে, কারণ আমার মেয়ে তো এগুলো কিছু জানেই না, আমিই জানতাম না, তো আমার মেয়েকে ভয় দেখানোর এভাবে কি আছে। তো সে স্কুলে আসে এবং স্কুলে এসে যে স্কুলের যে হেড যে ছিল তার সাথে কথা বলে যে এরকম একটা লোক কি আপনাদের এখানে মানে ঢুকে আছে, কেউ কি মাঝে মধ্যে এভাবে ঢুকে পড়ে আপনাদের স্কুলে। তো স্কুল কর্তৃপক্ষ বলছে না, আমাদের স্কুলে মানে কেউ যদি জাস্ট ভিতরেও ঢুকতে চায়, যদি প্রিন্সিপালের সাথে বা কারোর সাথে দেখা করতে চায়, তাহলেও কিন্তু আমরা তার নাম সই
মানে করাই, এবং সে কী কারণে ঢুকছে সেটা আমরা শুনি, এবং তার কাজ হয়ে গেলেই সে স্কুল থেকে বেরিয়ে যায়, এবং তার টাইমিংটাও আমরা কিন্তু নোট করি যে সে কতক্ষণ ভিতরে থাকছে। তো এই সমস্ত শুনে ওনারাও বুঝতে পারলেন যে স্কুলে তার মানে কেউ সেভাবে ঢুকছে না। এবার যেটা দেখা যাচ্ছে যে শিল্পী মাঝে মধ্যেই দেখতে পাচ্ছে, আর যেটা হচ্ছে যে স্কুলে কখনো দেখছে আবার ওর স্বপ্নেও এরকম দেখা শুরু করেছে। এবার মানে অনেক রকমভাবে শিল্পীর বাবা মা দুজনেই শিল্পীকে বোঝানোর চেষ্টা করে যেটা জাস্ট একটা মনের ভুল, এরকম কোনো কিছু নয়। কিন্তু দুজনেই একটা বিষয় ভেবে অবাক হয়ে যায় যে মেয়ের মনের ভুল কোনো একটা বিষয় হতে পারে, কিন্তু তাই বলে মেয়ে হঠাৎ করে স্বপ্নে কি করে দেখছে, আর এই লোকটাই বা কে? তো তখন শিল্পীর বাবা ঠিক করলো যে এই সুবল বলে লোকটার সাথে দেখা করবে, যে কেন ব্যাপারটা এরকম হচ্ছে সেটা জানাটা খুব দরকার। এবার ওর মা কিছুই জানতো না, মানে বহু বছর যোগাযোগ নেই, তো ফলে জানেও না যে সে কোথায় থাকে। তো যাই হোক, ওই মানে শিল্পীর যে মামা বাড়ি মানে দাদুর বাড়ি, সেখানে আশেপাশে গিয়ে খোঁজ খবর করে যে এখানে এই সুবল বলে একজন যে ছিল ফলবেশ, তো সে এখন কোথায় থাকে। তো প্রথমে তো ওই পাড়ার কোনো লোক সেরকম কিছু বলতে পারলো না। তো তারপরে একজনের কাছে যখন যায়, তো সেখানে যেটা শোনে ওরা, সেটা কিন্তু শুনে সবাই খুব অবাক হয়ে যায়। যেটা শোনে সেটা হচ্ছে যে মাস 6 আগে এই সুবল নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো তখন বলছে দেখো ওর তো তিনগুলে কেউ ছিল না, মানে ওর বাবা মা বয়স হয়েছিল, মানে বেশ কয়েক বছর হচ্ছে তারা গত হয়েছে, আর পরিবারে আরও 2 ভাই ছিল, 2 ভাই দুদিকে চলে যায়। তারপরে ওদের যে পুরনো যে একটা ছোট্ট বাড়ি ছিল সেই বাড়িঘর বেচে ওরা যে যার মতো নিজেদের অংশে টাকা পয়সা দিয়ে যে যার মতো ঘর সংসার করে থাকে। এবার সুবল এক্স্যাক্টলি কোথায় থাকতো সেটা কিন্তু কেউ জানে না, এবং বলছে ও তো শেষের দিকে ও তো ফল বেচতো বিভিন্ন জায়গায়, একটা জায়গায় দোকানও কিনেছিল, সেই দোকান টোকানও বেচে দিল, সেই টাকা পয়সাও ও কি করেছে কেউ জানে না। খুব কেউ টাকা পয়সা চাইলে দিয়ে দিত, অর্ধেক লোক ওকে পাগল বলতো, সারাদিন বিড়বিড় করতো। তো মানে এই করে ও আর কি মানে দিন কাটাতো, সেরকম কিছুই করতো না। এবং তারপরে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতো, মানে ও একটা ঘরও ভাড়া নিয়েছিল মাথা গোঁজার জন্য, কিন্তু সে ঘরেও ফিরতো না। তো কয়েক মাস আগে নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার এই কথাটা যখন শোনে না, তখন শিল্পীর বাবা এবং মা দুজনেই খুব অবাক হয়ে যায়, এবং খুব মানে ওরা মানে পুরো সারপ্রাইজড হয়ে যায়। শকিং নিউজ না, যে একটা লোককে চিনতো, আর যাই হোক শিল্পীর মা একসময় তাকে বিয়ে করেছিল, হয়তো তাকেও কোনো একটা সময় তো তাকে ভালোবেসেছিল, তার সাথে 3 মাস ছিল। ফলে মানে ওনার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা খুব শকিং লাগে যে কী করে কী হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে যা হয়েছে সেটা একরকম, যেটা ওনার সাথে হয়েছে সেটা ভালো হয়েছে খারাপ হয়েছে সেটা অন্য বিচার্য বিষয়, অবশ্যই ভালো হয়নি। কিন্তু ঘটনা হচ্ছে যে এই লোকটাকে কেন শিল্পী দেখতে পাচ্ছে, মাত্র ক্লাস 3-তে পড়া একটা বাচ্চা মেয়ে, সে স্কুলের মধ্যে দেখতে পাচ্ছে, কখনো সে স্বপ্নে দেখতে পাচ্ছে, এগুলো কেন হবে, এগুলোর সাথে এটার কি সম্পর্ক? যাই হোক, তো বাচ্চা মেয়েটাকে নিয়ে একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া হলো। তো সেই সাইকিয়াট্রিস্ট মোটামুটি যেরকম যেরকম বলেছে সেরকম সেরকম করা হলো, কিন্তু তাতেও যে খুব লাভ হলো সেটা কিন্তু নয়। এবার কেন মেয়ে ভয় পাচ্ছে, এবং বাড়িতে যেটা হচ্ছে যে বাড়িতে যখন মেয়েটা স্বপ্ন দেখছে না শিল্পী, তখন পুরো কেঁপে কেঁপে উঠত, এত ভয় লাগতো ওই চোখ মুখ চেহারা দেখে। এবার কি করবে, মানে দুজনেই দিশাহারা যে মেয়েকে কি করে ঠিক করবে। এবারে এক একজন এক এক রকম বলছে, এবার যেহেতু বিষয়টার মধ্যে একটা জটিল বিষয় রয়েছে, মানে এটা তো খুব স্বাভাবিক বিষয় না যে ওনার সাথে মানে কি করে অন্য কাউকে বলবে, মানে একজনের সাথে বিয়ে হয়েছিল, সেই বিয়ের ব্যাপারে আবার এই শিল্পীর বাবাকে যখন বিয়ে করেছে তখন তাকে জানানো হয়নি, এই সমস্ত বিষয় তার অত খোলাখুলি সবার সাথে আলোচনা করা যায় না। তো অনেক কিছু করার ওরা চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই খুব স্থায়ী ফলাফল হচ্ছে না। আর একটা যেটা জিনিস হওয়া শুরু হলো সেটা হচ্ছে প্রত্যেক রাতে শিল্পীর মা কিন্তু একটা মানে ভয়ের স্বপ্ন দেখা শুরু করলো, মানে সেই ভয়ের স্বপ্নটা একটা নির্দিষ্ট স্বপ্ন নয়, এক এক দিন এক এক রকম উনি ভয়ের স্বপ্ন দেখা শুরু করলেন। কখনো উনি দেখছেন যে উনি একটা খাদের ধারে দাঁড়িয়ে রয়েছেন এবং কেউ এসে পিছন থেকে জোরে ধাক্কা মেরে শিল্পীর মাকে খাদে ফেলে দিল।
আবার কখনো উনি দেখতেন যে উনি একটা লম্বা সিঁড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন, কোনোভাবে উনি কিছু একটা দেখে খুব ভয় পেয়ে গেলেন এবং সেই সিঁড়িটা ভীষণ লম্বা এবং নিচে একটা খাদের মতো নেমে গেছে। সেই ভয়ে ওনার পা ফসকে গিয়ে উনি সিঁড়ি থেকে পড়ে গেলেন। আবার উনি কখনো স্বপ্নে দেখতেন যে উনি ছাদ থেকে পড়ে যাচ্ছেন। এরকম নানান সময় উনি কিন্তু নানান স্বপ্ন দেখা শুরু করেন, প্রত্যেকটা কিন্তু ভয়ের স্বপ্ন। এবার তখন ওর মাও বুঝতে পারলো যে কিছু তো একটা গন্ডগোল ঘটছে। আর ওনাদের মেয়ে শিল্পী, সে না এই ধরনের স্বপ্ন দেখে মাঝে মধ্যে ওরকম কথা শুনে মানে সবসময় মানে ওর মানে শিল্পীটা কি নাকি মনে হতো, যেটুকু ওর বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করেছে, যে ফট করে কেউ হয়তো পিছন থেকে বললো, তোর মাকে বলে দিস সুবল এসে গেছে। এবার এই সুবল এসে গেছে, সুবল এসে গেছে কথাটা বারবার বারবার শুনতে শুনতে না ওর মধ্যে একটা পুরো ট্রমা চলে এসেছিল, মানে একটা অদ্ভুত ট্রমা। মানে ও নিজেও কি করবে কি করবে না ও কিছু বুঝতে পারতো না। ফলে ওর পড়াশুনোর উপরে, ওর মেন্টাল হেলথের উপরে কিন্তু খুব প্রভাব পড়ছিল। আর এদিকে কিন্তু শিল্পীর মাও বিভিন্ন রকমের ভয়ের স্বপ্ন দেখা শুরু করলো। এবার কি করবে কিছু বুঝতে পারছে না, মানে কোনো ডাক্তারের কাছে যাবে না কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, কোনো কিছুতেই কিছু লাভ হচ্ছে না। এরকমভাবে যখন বেশ কিছুদিন চললো, তখন ওরা আর কি জানতে পারে একজন তান্ত্রিকের কথা, যিনি তারাপীঠে বসেন। তিনি তারাপীঠে বিশেষ বিশেষ কিছু তিথিতে, অমাবস্যা তিথিতে তিনি বসেন এবং তিনি বিভিন্ন ক্রিয়া আদি করেন। তো এবার এই সব বিষয়ে কিন্তু শিল্পীর বাবার একদমই মত ছিল না এবং উনি এগুলো বিশ্বাসও করতেন না। কিন্তু যখন দেখছে যে কোনোভাবেই কোনো কিছু করে কোনো সুফল পাওয়া যাচ্ছে না, তখন উনি ভাবলেন যে ঠিক আছে, তাহলে এইভাবেই কিছু করা যাক। তো কি হলো, সেই এক তান্ত্রিকের কাছে যাওয়া হলো তারাপীঠে, এবং তার কাছে গিয়ে তো আর লুকোনোর কিছু নেই, সমস্ত কথাটা বলে দেওয়া হলো যে এই ঘটনা ঘটেছে, এই ব্যাপার, তো কি করা যায়। মানে তখন দুজনেই চাইছে যে যাই হোক মেয়েটা যেন এগুলো থেকে মুক্তি পায়, কারণ মানে ওরও না মানে দিন দিন এই সমস্ত জিনিস দেখতে 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 না ওর ভয় মনের মধ্যে প্রচণ্ড হয়ে গেছে। মেয়ে একা ঘরে থাকতে চায় না, মানে খেলে না, সবসময় একটা ভয়ের মধ্যে থাকে, ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে খুব ঘন ঘন। তো ওই তান্ত্রিক যখন পুরো বিষয়টা শুনলেন, উনি বললেন, মানে উনি তখন কিছু সাধনা করেন এবং সাধনার মাধ্যমে যারা দেখবেন খুব মহান সাধক হয় তারা কিন্তু অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু বুঝতে পারেন, অনেক ভূত ভবিষ্যৎ তাদের নখদর্পণে থাকে। তো উনি এগুলো শুনে বললেন যে আসলে তোমার মেয়ের উপরে, তোমার মেয়ে যেগুলো দেখছে বা তোমার মেয়ের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেটা একটা অতৃপ্ত আত্মার প্রভাবে ঘটছে। তখন ওরা তো খুব অবাক হয়ে গেছে যে সত্যি সত্যিই তাহলে কি এরকম ঘটনা ঘটে। মানে দেখুন, অনেকেই আমাদের চ্যানেলে ঘটনা শোনেন, অনেকে লেখেনও যে তারা ভূতে অতটা বিশ্বাস করতো না আমাদের ঘটনাগুলো শোনার আগে, কিন্তু এখন এত মানুষের সাথে এত এক্সপিরিয়েন্স শুনে তারাও মনে মনে অনেকে বিশ্বাস করে। এবার দেখুন, বিশ্বাস করা আর নিজের সাথে ঘটার মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে। এবার ওনারা যখন শুনলেন যে ওর আত্মার প্রভাবে এটা মানে একটা অতৃপ্ত আত্মার প্রভাব পড়েছে তার মেয়ের উপরে, ওরা সবাই খুব ভয় পেয়ে যায় খুব স্বাভাবিকভাবে। তখন বলছে আপনারা যাই হোক মেয়েটাকে বাঁচান, ও যেন এভাবে আর ভয় না পায়, ওকে যেন সে আত্মা ভয় না দেখায়। তখন শিল্পীর মা বলে, যদি কিছু ভুল করে থাকি তাহলে আমি করেছি, আমি সেই মানে ভুলের জন্য যা আমার প্রায়শ্চিত্ত হওয়া উচিত সেটা আমার হওয়া উচিত, আমার মেয়ে কেন। তো উনি তখন বললেন যে দেখো সেটা পরের কথা, কিন্তু আমি আগে তোমাদেরকে কারণটা বলি। কারণ হচ্ছে, উনি বলেন যে মানে ওর মায়ের উদ্দেশ্যে আর কি বলেছিল যে তুমি ওকে ছেড়ে চলে আসার পর থেকে ওর জীবনে কিন্তু একটা অন্ধকারময় সময় নেমে আসে। এবং ওই যে যেটা শিল্পীর বাবাও খোঁজ নিয়ে জানতে পেরেছিল যে ওনার বাবা মায়ের বয়স হয়ে যায়, মারা যায়, তারপরে ঘরের ওদের ছোট্ট একটা ঘর ছিল, সেই ঘর বেচে যে যার মতো বাকি দুই ভাই নিজের মতো সংসার করে। কিন্তু এই ভদ্রলোক, এই সুবল বলে যে লোকটি ছিল, সে কিন্তু সত্যিকারেরই ভালোবেসে শিল্পীর মাকে বিয়ে করেছিল, কিন্তু সেই শিল্পীর মায়ের চলে যাওয়াটা কিন্তু উনি মেনে নিতে পারেননি মন থেকে। এবং তিনি বহু বছর অপেক্ষা করেছিল যে যদি সম্পর্কটা ঠিক হয়, যদি কোনোভাবে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা হয়নি। এবং যেদিন শেষবারের মতো শিল্পীর দাদু অপমান করেছিল, সেদিনের পর থেকে কিন্তু আর মানে মানে শিল্পীর মা তো যোগাযোগ করেইনি, সেটার দিক থেকেও যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। কিন্তু তারপরে সে কোনোভাবে জানতে পেরেছিল যে শিল্পীর মায়ের বিয়ে হচ্ছে,
কিন্তু সে বিয়ের কথা জানতে পেরেও সে কিন্তু বিয়েতে ভাঙচেও দেয়নি বা এমন কোনো কথাও বলেনি যেটা থেকে বিয়েটা সব মানে আর কি কোনো সমস্যায় পড়তে পারে। উনি ওনার মতো আর কি জীবন যেভাবে আর কি কাটানোর সেভাবে উনি কাটিয়েছিলেন। কিন্তু ওনার মনে একটা গভীর দুঃখ, একটা খুবই কষ্ট ছিল, যেটা উনি হয়তো কাউকে বলতে পারেননি। এবং এই গভীর দুঃখ কষ্ট নিয়ে উনি ওনার দিন একটার পর একটা করে দিন কাটাতে থাকে। এবং লাস্টের দিকে সে এতটাই শোকাতর হয়ে গেছিল, সে ব্যাপারটাকে এতটাই মানে নিজের জীবনটাকে নতুন করে তৈরি করতে পারে, সেই জিনিসটার ভিতরে সে এমনভাবেই স্টাক হয়ে গেছিল না, যে সে যে আবার দ্বিতীয়বার বিয়ে করবে, নতুন করে সংসার করবে, সেগুলোর ব্যাপারে সে ভাবতেই পারেনি। যার জন্য কি হলো, সে কিন্তু একটা সময় এরকম মানে পুরো পাগল পাগল হয়ে গেছিল এবং দুর্ঘটনার কবলে পড়ে তিনি প্রাণ হারান। কিন্তু দেখুন, সব আত্মা কিন্তু সবসময় যে একই রকম তার ডেস্টিনেশন হয় তা কিন্তু নয়। আপনারা হয়তো একটা কথা শুনে থাকবেন যে কিছু কিছু মানুষের মৃত্যুর ক্ষেত্রে তার সময় দিনক্ষণ নির্বাচন করে বলা যায় যে দোষ পেয়েছে কি পায়নি। এবার সেটার উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তী অনেক পারলৌকিক ক্রিয়াকর্ম হয়ে থাকে, সেটা তো আপনারাও জানেন। এবার ওই যে উনি মারা গেছে, ওনার মনে যে একটা দুঃখ ছিল, কষ্ট ছিল, একটা নিজের বউকে নিয়ে তার পরিবার নিয়ে এসে সংসার করা তার যে একটা ইচ্ছে ছিল, যেটা সব ছেলেমেয়ের মধ্যেই কম বেশি থাকে, সেই ইচ্ছেটা ওই যে পূরণ হলো না, তাই জন্য সেটা অতৃপ্ত আত্মায় পরিণত হয় এবং তার মুক্তি হয়নি। এবং সে বলছে যে দেখুন, এই আত্মা যে আছে এ যে খারাপ আত্মা তা কিন্তু নয়। যদি খারাপ আত্মা হতো না, তাহলে কিন্তু আপনার মেয়ের অনেক ক্ষতি করতে পারত বা আপনারও ক্ষতি করতে পারত। তখন উনি বলেন যে যা হবার হয়ে গেছে, এবার এই আত্মাকে মুক্তি দিতে হবে। এই আত্মা যদি মুক্তি পায় তাহলে কিন্তু সব কিছু ঠিক হবে। আর কিন্তু এই আত্মা যদি মুক্তি না পায়, তাহলে কিন্তু এই আত্মাও এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরতে থাকবে, সেও মুক্তির আশা করতে থাকবে এবং আস্তে আস্তে তার সেই আত্মার মধ্যেও কিন্তু একটা উগ্র ভাব দেখা যেতে পারে, যেটা কিন্তু আপনার মেয়ে বা আপনার পরিবারের পক্ষে কিন্তু একদমই ভালো হবে না। তো এই সমস্ত শুনে ওরা তো অবাক। এবং যেটা ঘটনা সেটা হচ্ছে, শিল্পীর মা তখন ওই মানে যে তান্ত্রিক ছিল তাকে বলছে যে মানে উনি নিজেও বুঝতে পারেনি যে এই বিয়েটা থেকে বেরিয়ে আসার পরে মানে এইরকম ছেলেটার অবস্থা হয়ে যাবে। মানে ওটা উনিও ভাবতে পারেনি যে এত কিছু ঘটনা ঘটতে পারে। আর মানে যখন থেকে লাস্ট কথা হয়েছিল তারপর থেকে না, শিল্পীর মা আর কখনো এই বিষয়টা নিয়ে ভাবেইনি সেভাবে, যে আমাকে একজন এত ভালোবাসে বা আমার জন্য সে এত কিছু করছে। সে তার নিজের মতো জীবন কাটিয়ে গেছে এবং তারপরে যথাসময় তার বিয়ে হয়েছে, সে বিয়ে করেছে, সংসার করছে, মানে তার মনেই আসেনি। কিন্তু অন্যদিকে একটা মানুষ যে শুধুমাত্র এই মানুষটার জন্য, যে মানুষটা তাকে মনেও করছে না, সেই মানুষটার কথা ভেবেই যে একটা মানুষ প্রায় পাগল পাগল হয়ে গেল, শেষে তার জীবনটাও চলে গেল, এই বিষয়ে কিন্তু শিল্পীর মা কিছুই জানতো না। ভাবুন একবার, জীবনে কিছু কিছু মানুষ ভালোবাসার কাঙাল হয়, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরকম ঘটনাও ঘটে। তো তখন সেই তান্ত্রিক বলে যে দেখুন, আপনারা যদি চান তাহলে একটা যজ্ঞ করতে হবে এবং সেই যজ্ঞ করে সেই যজ্ঞের মাধ্যমে সেই আত্মাকে আমি এখানে নিয়ে আসবো এবং আমি তাকে মুক্তি দেব। মানে মা, আমি তো মুক্তি দেওয়ার কেউ নই, মা নিজে তাকে আশীর্বাদ করে তাকে মুক্তি দেবে। আর সেই আত্মা যদি মুক্তি পায়, সেই আত্মা যদি শান্তি পায়, তাহলে আপনারা যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আর থাকবে না। তো ওনারা তখন তাতেই রাজি হলেন। তো তারপরে একটা বড় করে যজ্ঞ করা হয় এবং সেই যজ্ঞ হতে বেশ কিছুটা সময় লাগে এবং সেই আত্মাকে উনি যজ্ঞকুণ্ডের যে আহুতি দিয়ে দিয়ে যে আগুন বেরোয়, সে ওখানে উনি মানে আত্মাকে আনেন এবং তাকে জিজ্ঞেসও রাখি উনি করেছেন তাদের ভাষা, তান্ত্রিকদের নিজেদের মতো করে তাকে জিজ্ঞেস করে যে তুমি কিছু চাও, তুমি কি কিসের জন্য তুমি এরকম করছো। তখন কিন্তু সে আত্মা নাকি যেভাবে কমিউনিকেট করেছে, যেভাবে তার বার্তা পাঠিয়েছিল, সেটা হচ্ছে যে সে কিছুই চায় না, শুধু মানে তার সাথে এরকম কেন হলো বা সে সে কেন এরকম একটা জীবন পেল, সেটাই তার কাছে একটা আক্ষেপ। যাই হোক, তো সেসবের তো আর কোনো মানে সেসব নিয়ে আলোচনার তো আর কোনো জায়গা থাকে না। তো মায়ের আশীর্বাদে, ভগবানের ইচ্ছেতে কিন্তু সেই আত্মা মুক্তি হয় এবং শিল্পীর মা যে সমস্যাগুলো ভুগছিল, সেই সমস্যাগুলো কিন্তু সারা জীবনের মতো চলে যায়, আর কোনোদিন ওদের কোনো সমস্যা হয়নি। কিন্তু এই ঘটনার পর থেকে নাকি শিল্পীর বাবা মায়ের মধ্যে সেপারেশন হয় না ঠিকই, কিন্তু একটা মানে এটা যাই হোক, একটা সম্পর্কের মধ্যে সে আগের বিষয়টা আর থাকে না, খুব স্বাভাবিকভাবেই থাকে না, কারণ ওনার মনে হয়েছিল মানে যে তার স্ত্রী এই কথাগুলো জানাতে পারতো, এত বড় একটা কথা কি করে চেপে গেল। তো এটা অবশ্যই দূরত্ব ছিল। তো এখন
শিল্পী আর ওর বান্ধবী দুজনেই ফাইনাল ইয়ারে রয়েছে কলেজে। তো ওদের ওদের জীবন এখন ওভাবেই চলছে, এমনিতে কোনো সমস্যা নেই। কিন্তু এই বিষয়টা কিন্তু ওর বাবা মায়ের মধ্যে একটা অবশ্যই একটা মনোমালিন্যের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজও সেটা আছে, কিন্তু সেটা খুব পিসফুলি আছে, মানে সেটা নিয়ে কোনো ঝামেলা অশান্তি হয় সেরকমও কিন্তু নয়। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।